ডিএম স্ত্রী বললেন, ডিভোর্স দিয়ে দাও। স্বামী যা করলেন তা কেউ কখনো ভাবতেও পারেনি। বন্ধুরা, এই সত্য কাহিনীটি বিহারের রাজধানী পাটনার, যেখানে গঙ্গার তীরে গড়ে ওঠা এক ছোট্ট বস্তিতে থাকত বিকাশ। মাটির সোদা গন্ধ, সরু গলি আর গঙ্গার ঢেউয়ের শব্দ, এটাই ছিল তার দুনিয়া। বিকাশ কোনো বড় মানুষ ছিল না, না ছিল তার স্বপ্নগুলো খুব উঁচু। সে শুধু চেয়েছিল পরিশ্রমের উপার্জনের সম্মানের জীবন বাঁচতে, আর যাকে ভালোবাসে তার সাথে শান্তিতে থাকতে। বিকাশের বাবা নৌকা চালাতেন। ছোটবেলা থেকেই সে গঙ্গাকে খুব কাছ থেকে দেখেছিল, কখনো শান্ত, কখনো উত্তাল। হয়তো সেই গঙ্গাই তাকে শিখিয়েছিল যে পরিস্থিতি যেমনই হোক, বয়ে চলা থামালে চলবে না। পড়াশোনায় বিকাশ মোটামুটি ভালোই ছিল। শহরের কলেজ থেকে সে গ্র্যাজুয়েশন করল এবং তারপর পাটনাতেই এক ছোটখাটো চাকরি জুটিয়ে নিল। মাইনে কম ছিল, কিন্তু আত্মসম্মান ছিল অনেক বড়। সেই কলেজেই তার সাথে আলাপ হয়েছিল অনন্যার। অনন্যা পড়াশোনায় খুব তেজস্বী ছিল, চোখে ছিল স্বপ্ন আর কথায় এক অদ্ভুত চমক। সে প্রায়ই বলতো, আমি বড় কিছু করতে চাই বিকাশ, শুধু ঘর সংসারের মায়ায় আটকে থাকতে চাই না। বিকাশ হেসে জবাব দিত, তুমি যা হতে চাও হও, আমি সব সময় তোমার পাশে থাকব। তাদের বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল এবং পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল। বিয়ের পর অনন্যা সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করল। ঘরের দায়িত্ব, খরচ আর অনন্যার স্বপ্নের বোঝা সব বিকাশ নিজের কাঁধে তুলে নিল। অনেক সময় রাত জেগে সে ফর্ম ফিল আপ করত, নোটস প্রিন্ট করে আনত আর সকালে অফিসে চলে যেত। অনন্যা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে বিকাশ চা বানিয়ে দিত। সে বলতো, আমি যদি কখনো অফিসার হয়ে যাই না, তবে সবার আগে তোমার জন্য কিছু করব। বিকাশ হেসে বলতো, শুধু তুমি খুশি থেকো, সেটাই অনেক। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর একদিন সেই দিন এলো যখন রেজাল্টে অনন্যার নাম জলজল করে উঠল। সে আইএএস অফিসার হয়ে গেল। পুরো গ্রাম, পুরো পরিবার উৎসব পালন করছিল। বিকাশের চোখে ছিল আনন্দের জল। তার মনে হচ্ছিল যেন তার তপস্যা সফল হয়েছে। কিন্তু এখান থেকেই কাহিনী ধীরে ধীরে মোড় নিতে শুরু করল। পোস্টিং হওয়ার পর অনন্যা বদলাতে শুরু করল। তার কথায় এখন আর সেই উষ্ণতা রইল না। ফোনে কথা বলা কমে গেল। যখন সে বাড়ি আসত, বেশিরভাগ সময় সরকারি ফাইল আর কলেই ডুবে থাকত। বিকাশ তাকে বোঝার চেষ্টা করত, কিন্তু ভেতরে কোথাও তার মনে হতে শুরু করল যে সে এই নতুন দুনিয়ায় খাপ খাচ্ছে না। একদিন কেউ একজন টিপ্পনি কাটল, ডিএম সাহেব স্ত্রী আর স্বামী একটা সাধারণ চাকরি করে। বিকাশ হেসে কথাটা উড়িয়ে দিল, কিন্তু সেই শব্দগুলো তার বুকে বিঁধে রইল। তারপর সেই দিনটি এলো, যা তার জীবনের দিশা বদলে দিল। বিকেলের সময় ছিল, গঙ্গার তীরে হালকা বাতাস বইছিল। বিকাশ নিজের ঘরে বসেছিল যখন তার ফোনে একটি মেসেজ এলো। প্রেরকের নাম দেখে তার হাত কাঁপতে লাগল। অনন্যা। মেসেজটা ছোট ছিল, খুব ছোট। ডিভোর্স দিয়ে দাও, এখন আর আমরা একসাথে চলতে পারব না। কোনো কল নেই, কোনো কারণ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একটা লাইন। বিকাশ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন শব্দগুলো ঝাপসা হয়ে গেছে। সে ২-৩ বার পড়ল, তারপর চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন অনন্যা বলেছিল, আমি তোমার সাথে না খেয়েও থেকে যাব। আজ সেই অনন্যা ডিএম হয়ে একটি মেসেজে সম্পর্ক শেষ করে দিচ্ছিল। সেই রাতে বিকাশ ঘুমোতে পারল না। সে পুরনো মেসেজ পড়ল, বিয়ের ছবি দেখল, বাবা মায়ের মুখ মনে পড়ল। তার রাগ হল না, কান্নাও পেল না, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা তার ভেতরে নেমে এলো। পরের দিন সে অনন্যাকে কল করল। ফোন অনেকক্ষণ পর উঠল, গলায় আনুষ্ঠানিকতা ছিল। বিকাশ, এই সিদ্ধান্ত আমি ভেবেচিন্তেই নিয়েছি। আমার ক্যারিয়ার, আমার পজিশন, এখন এই বিয়ে আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিকাশ শুধু এইটুকু বলল, যদি এটাই তোমার খুশি হয় তবে ঠিক আছে। ফোন কেটে গেল। লোকে যখন জানতে পারল, উপদেশের বন্যা বয়ে গেল। ডিএম স্ত্রীকে আঁকড়ে ধরে রাখো, কোর্টে কেস করে দাও, তার বদনাম করে দাও। কিন্তু বিকাশ চুপ থাকল। সে কোনো অভিযোগ করল না, কারোর ওপর প্রতিশোধ নেবার কথা ভাবল না। ডিভোর্সের তারিখ ঠিক হল। কোর্টে অনন্যা পুরোপুরি শান্ত আর প্রফেশনাল ছিল, যেন সে কোনো ফাইল নিষ্পত্তি করছে। জজ সাহেব জিজ্ঞেস করলেন, আপনার কিছু বলার আছে? বিকাশ মাথা নেড়ে না করে দিল। কোর্ট থেকে বেরোনোর সময় অনন্যা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বিকাশ নজর সরিয়ে নিল। সেই বিকেলে সে গঙ্গার তীরে বসেছিল, সেই গঙ্গা যে তাকে বয়ে চলতে শিখিয়েছিল। জলে নিজের ছায়া দেখে সে মনে মনে বলল, যদি সে ডিএম হয়ে আমাকে ছেড়ে থাকে, তবে আমি মানুষ হয়ে এমন কিছু করব যা কেউ কখনো ভাবেনি। সে সেই রাতেই একটা সিদ্ধান্ত নিল। সেই শহর,
এই পরিচয় আর এই কষ্ট থেকে দূরে যাবে। নিজেকে প্রমাণ করতে নয়, বরং নিজেকে বাঁচাতে। বিকাশ যখন পাটনা ছাড়ল, তার কাছে না ছিল বড় কোনো মালপত্র, না ছিল কোনো ঠিকানা। একটা ছোট ব্যাগ, কিছু জামা কাপড়, মায়ের দেওয়া গঙ্গার জলের বোতল আর মনে ভরা এক নিস্তব্ধতা। ট্রেনের জানলা দিয়ে পেছনে ফেলে আসা শহরটাকে তার মনে হচ্ছিল যেন কোনো সম্পর্ক, যাকে কোনো শব্দ না করেই কবর দেওয়া হয়েছে। সে জানত না সামনে কি করবে, শুধু এটুকুই ঠিক ছিল যে এখন তাকে সেই জায়গায় থাকতে হবে না যেখানে প্রতি মোড়ে লোক তাকে ডিএমের ছেড়ে দেওয়া স্বামী বলে দেখত। তার সহানুভূতি চাই না, আর না চাই টিপ্পনি, তার শুধু একটু শান্তি চাই। ট্রেন তাকে এক ছোট জেলায় নামিয়ে দিল। স্টেশন সাধারণ ছিল, লোকগুলো সেখানে কারোর পরোয়া করত না যে সে কে, কি ছিল বা কার স্বামী ছিল। এই বিষয়টাই বিকাশকে সবচেয়ে বেশি শান্তি দিচ্ছিল। সে স্টেশনের বাইরে এক সস্তা ধর্মশালায় ঘর নিল। সেই রাতে প্রথমবার তার ঠিকমতো ঘুম হল। পরের দিন সকাল সকাল সে বাইরে বেরোল। রাস্তায় সেই একই দৃশ্য যা প্রতিটি ছোট শহরে থাকে। ঠেলাগাড়ি, চায়ের দোকান, মজুরদের ভিড় আর সরকারি দফতরের বাইরে দাঁড়িয়ে থাকা হয়রান মানুষ। বিকাশ দেখল অনেক মানুষ হাতে ফাইল নিয়ে দফতরে দফতরে ঘুরে বেড়াচ্ছে। কোনো কথা শোনার লোক নেই, কোনো রাস্তা দেখানোর লোক নেই। এক বৃদ্ধ লোক তার কাছে এলো আর বলল, বাবা, এই আর্জিটা একটু পড়ে দেবে কি? বুঝতে পারছি না এতে কি লেখা আছে। বিকাশ কাগজটা নিল। সাধারণ এক অভিযোগ ছিল, পেনশন কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে না। সে আর্জি পড়ে বৃদ্ধকে বুঝিয়ে দিল আর বলল, আপনি এইভাবে লিখুন, তারপর এই দফতরে জমা দিন। বৃদ্ধের চোখে আশা চকমক করে উঠল। তুমি কি উকিল? বিকাশ হালকা হাসল, না, শুধু পড়াশোনা জানি। সেই দিনই সে অনুভব করল যে ভগবান তাকে এখানে এমনি এমনি নিয়ে আসেননি। ধীরে ধীরে সে রোজ সকালে সেই দফতরের বাইরে বসতে লাগল। কারোর আর্জি লিখে দিত, কাউকে ফর্ম ফিল করা শিখিয়ে দিত, কাউকে শুধু এইটুকু বলে দিত যে সঠিক কাউন্টার কোনটি। সে কারোর থেকে টাকা নিত না। যখন কেউ জেদ করত, সে শুধু বলে দিত, অন্য কারোর সাহায্য করে দিও। বিকেলে সে ধর্মশালায় ফিরত। ক্লান্ত লাগত, কিন্তু মন হালকা থাকত। এই ক্লান্তি ডিভোর্সের পরের সেই খালি ক্লান্তির মতো ছিল না। এই ক্লান্তি ছিল কারো কাজে আসার। এদিকে অনন্যার জীবন একদম আলাদা দিকে চলছিল। সে এখন জেলার ডিএম, সরকারি বাংলো, গার্ড, গাড়ি সব কিছু ছিল। লোকে তাকে সেলাম করত। তার একটা সইতে সব সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু রাতে যখন সে একা হতো, এক অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরত। সে বিকাশকে ফোন করেনি, হয়তো অহংকার, হয়তো ভয়। তার মনে হতো সে ঠিকই করেছে। সমাজ তো এটাই বলতো, এত বড় অফিসার হয়ে এক ছোট মানুষের সাথে কতদিন থাকবে। কিন্তু কোথাও না কোথাও তার হৃদয়ের এক কোণ বারবার প্রশ্ন করত, সত্যিই কি এটাই ঠিক ছিল? ওদিকে বিকাশ এখন সেই মফস্বলে পরিচিত হতে শুরু করেছে। লোক তাকে নামে নয়, কাজে চিনত। সেই লোক যে সাহায্য করে। একদিন এক বিধবা মহিলা কাঁদতে কাঁদতে এলো। তার রেশন কার্ড তৈরি হচ্ছিল না। বিকাশ পুরো ব্যাপারটা বুঝল, কাগজ ঠিক করালো আর 2 সপ্তাহের মধ্যে তার কার্ড করিয়ে দিল। মহিলা যাওয়ার সময় বলল, ভগবান তোমাকে খুশি রাখুক বাবা। বিকাশ মাথা নিচু করে নিল। তার মনে পড়ল বিয়ের পর সে কতবার ভগবানের কাছে অনন্যার সাফল্যের জন্য দোয়া চাইত। আজ প্রথমবার তার মনে হল যে তার দোয়াগুলো হয়তো অন্য কোনো রূপে ফিরে আসছে। সময় বয়ে গেল, মাসগুলো বছরে বদলে গেল। বিকাশ এখন ধর্মশালা ছেড়ে একটা ছোট ঘর ভাড়া নিয়েছিল। সকাল বিকেল সেই একই কাজ। সে নিজের কষ্ট কখনো কারুর সামনে রাখেনি। যখন কেউ জিজ্ঞেস করত বাড়ির লোক কোথায়, সে শুধু বলে দিত, সব ঠিক আছে। একদিন হঠাৎ পুলিশ থানা থেকে ডাক এলো। কেউ অভিযোগ করেছিল যে বিকাশ অবৈধভাবে লোকেদের কাজ করছে। বিকাশ না ঘাবড়ে থানায় পৌঁছালো। থানার বড়বাবু জিজ্ঞেস করলেন, তুমি কে, উকিল? বিকাশ শান্তভাবে জবাব দিল, না স্যার, শুধু সাহায্য করি। বড়বাবু কিছুক্ষণ তার কথা শুনলেন, তারপর বললেন, তুমি তো ভুল কাজ করছো না, কিন্তু এভাবে খোলা জায়গায় বসা বোঝো তো? বিকাশ মাথা নাড়ল। সেই দিনই বড়বাবু তাকে পরামর্শ দিলেন একটা ছোট সেবা কেন্দ্র খোলার জন্য। এখান থেকেই তার জীবন আবার মন নিল। সে নিজের জমানো পুঁজি দিয়ে এক ছোট দোকান ভাড়া নিল। বাইরে একটা বোর্ড টাঙালো, বিনামূল্যে সহায়তা কেন্দ্র। প্রথম দিন থেকেই মানুষ আসতে লাগল। বিকাশের মনে হলো যেন সে এক নতুন পরিবার পেয়ে গেছে। এদিকে অনন্যার অফিসে ফাইলগুলোর মধ্যে একটা নাম বারবার আসতে লাগল। আলাদা আলাদা মামলায় আলাদা আলাদা মানুষের মুখে সেই একই নাম, বিকাশ। ম্যাডাম, এই কাজটা তো সেই বিকাশজি করিয়ে দিয়েছিলেন। উনি বিনা পয়সায় সাহায্য করেন। অনন্যা প্রথমে ধ্যান দেয়নি, কিন্তু নামটা তার কানে কোথাও আটকে গেল।
এটা কি সেই বিকাশ? সে নিজের মনকে বোঝালো, না, এটা কি করে হতে পারে, সে তো ভেঙে পড়ে থাকবে। কিন্তু ভাগ্য চুপ করে বসেছিল না। একদিন অনন্যার কাছে এক বড় মামলা এলো, জমি সংক্রান্ত, যেখানে ডজন ডজন গরিব পরিবারের ভবিষ্যৎ আটকে ছিল। তদন্তে জানা গেল যে সেই লোকেদের কাগজ কেউ খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। ফাইলে লেখা ছিল সহায়তা বিকাশ। অনন্যার আঙুল ফাইলের ওপর থমকে গেল, হার্টবিট বেড়ে গেল। সে তক্ষুনি আদেশ দিল এই ব্যক্তিকে ডেকে পাঠানো হোক। ওদিকে বিকাশ যখন ডাক পেল, সে জানত না কার সাথে দেখা করতে যাচ্ছে। সে ফাইলপত্র তুলে কালেক্টরেটে পৌঁছল। যেমনই সে ঘরে ঢুকল, সামনে বসা মহিলাকে দেখে তার পা থমকে গেল। অনন্যা। কিছু মুহূর্তের জন্য সোনয় যেন থমকে গেল। সে ডিএমের চেয়ারে ছিল পুরো দপটের সাথে। বিকাশ সামনে দাঁড়িয়েছিল সাধারণ পোশাকে, কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা। অনন্যা তাকে দেখল, তারপর ফাইলের দিকে নজর দিল। গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আপনি বিকাশ? বিকাশ মাথা নিচু করে বলল, জি ম্যাডাম। সেই একটা শব্দে কোনো অভিযোগ ছিল না, কোনো টিপ্পনি ছিল না। ছিল শুধু এক দূরত্ব, পদ আর মানুষের মাঝখানের। অনন্যা ফাইল বন্ধ করল, তার মন ভারী হয়ে গেল। কালেক্টরেটের সেই ঘরে কিছু মুহূর্ত এমনভাবে কাটল যেন বাতাসও শ্বাস নিতে ভুলে গেছে। অনন্যার আঙুল ফাইলের ওপর থমকেছিল, আর বিকাশ সামনে দাঁড়িয়েছিল মাথা নিচু করে, ঠিক যেমন যে কোনো দপ্তরে এক সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে। তফাৎ শুধু এটাই ছিল যে এবার সামনে বসা অফিসার তার প্রাক্তন স্ত্রী। অনন্যা গলা পরিষ্কার করল। গলায় সেই প্রশাসনিক শক্তি ছিল, কিন্তু চোখ তার সঙ্গ দিতে পারছিল না। আপনি এই লোকেদের পক্ষ থেকে পেশ হচ্ছেন? বিকাশ শান্তভাবে বলল, জি ম্যাডাম, ওরা আমার কাছে সাহায্য চেয়েছিল। ওদের কাছে কাগজ সব ঠিক ছিল, শুধু রাস্তা জানা ছিল না। সেই একটা বাক্য অনন্যার ভেতরটা নাড়িয়ে দিল। তার মনে পড়ল একসময় ঠিক এই শব্দগুলোই বিকাশ তার জন্য বলত, তোমার রাস্তা জানা নেই, আমি আছি তো। সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি জানেন এই মামলাটা বেশ সংবেদনশীল? জি, বিকাশ মাথা নাড়ল। সেই জন্যই আমি সব নথি সম্পূর্ণ করে এনেছি। সে ফাইলটা এগিয়ে দিল। অনন্যা প্রতিটি পাতা দেখল। সবকিছু সুশৃঙ্খল ছিল, নিয়ম অনুযায়ী। তাতে কোনো সুপারিশ ছিল না, কোনো চাপ ছিল না, শুধু সত্য ছিল। অনন্যা প্রথমবার চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আপনি বাইরে অপেক্ষা করুন, সে আনুষ্ঠানিক সুরে বলল। বিকাশ কিছু না বলে বাইরে চলে গেল। তার পায়ে কোনো তাড়াহুড়ো ছিল না, না ছিল কোনো ঘাবড়ানি। ঘরে একা রয়ে গেল অনন্যা। সে চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে দাঁড়িয়ে বাইরে দেখল। সেই মানুষ যাকে সে একসময় দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল, আজ কোনো পদ ছাড়াই শত শত মানুষের আওয়াজ হয়ে উঠেছে। তার মনে প্রশ্নের বন্যা বয়ে গেল। সে কি ভুল করেছিল? সে কি শুধু নিজের চেয়ার আর পরিচয় এতটাই ডুবে গিয়েছিল যে মানুষকে ভুলে গেল? কিছুক্ষণ পর সে ফাইলে সই করে দিল। সিদ্ধান্ত গরিবদের পক্ষেই ছিল। আদেশ বেরোতেই দপ্তরে শোরগোল পড়ে গেল। বিকাশকে ভেতরে ডাকা হলো। কাজ হয়ে গেছে, অনন্যা তার দিকে না তাকিয়েই বলল। বিকাশ হাত জোড় করে বলল, ধন্যবাদ ম্যাডাম, এই লোকেদের দোয়া আপনার উপর পড়বে। সে ঘুরে চলে যাচ্ছিল। বিকাশ। অনন্যার গলা প্রথমবার কাঁপল। বিকাশ থেমে গেল, কিন্তু ঘুরল না। হ্যাঁ ম্যাডাম। এক মুহূর্তের জন্য অনন্যার ডিএম রইল না। সে শুধু এক নারী ছিল যে নিজের সিদ্ধান্তের বোঝার নিচে চাপা পড়ে গেছে। আমরা কি কখনো বসে কথা বলতে পারি? বিকাশ ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে কোনো অভিযোগ ছিল না, না ছিল কোনো আশা। যদি জরুরি হয় তবে নিশ্চয়ই, সে শান্ত স্বরে বলল, আর বাইরে চলে গেল। সেই বিকেলে অনন্যা অনেকক্ষণ অফিসেই বসে রইল। ফাইল বন্ধ ছিল, কিন্তু মাথায় গোলমাল চলছিল। তার মনে পড়তে লাগল সেই দিনগুলোর কথা, যখন বিকাশ তার জন্য চা বানাত, তার নোটস গুছিয়ে রাখত, আর প্রতিটি হারের পর বলতো, একদিন নিশ্চয়ই হবে। আজ সেই দিন এসে গেছে, কিন্তু তাদের মাঝখানে আর কিছুই ছিল না। রাতে প্রথমবার সে বিকাশকে মেসেজ করল। সেই সাধারণ শব্দ, কিন্তু এবার কোনো পদের অহংকার ছাড়া। আমরা কি কথা বলতে পারি? কয়েক মিনিট কোনো জবাব এলো না। অনন্যা ফোন একপাশে রেখে দিল, কিন্তু বুকের ধরফড়ানি বেড়ে গিয়েছিল। ওদিকে বিকাশ তার ছোট ঘরে বসেছিল, মোবাইল স্ক্রিন জ্বলছিল। মেসেজ পড়ে সে অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইল।
সে তৎক্ষণাৎ জবাব দিল না। তার মনে পড়ল সেই রাত যখন ডিভোর্সের মেসেজ এসেছিল, সেই একই স্ক্রিন, সেই একই নীরবতা। কিছুক্ষণ পর সে শুধু একটা লাইন লিখল, কাল বিকেলে গঙ্গা ঘাটে। পরের দিন বিকেলে গঙ্গা শান্ত ছিল, সূর্য ডুবছিল। সেই ঘাট যেখানে সে একদিন নিজেকে কথা দিয়েছিল যে সে মানুষ হয়ে এমন কিছু করবে যা কেউ ভাবেনি। অনন্যা আগে থেকেই সেখানে ছিল। সাধারণ শাড়ি পরা, কোনো জাঁকজমক নেই, না ছিল গাড়ি না গার্ড। যখন সে বিকাশকে আসতে দেখল, তার মন এক অদ্ভুতভাবে ভরে এলো। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল, শুধু গঙ্গার ঢেউগুলো কথা বলছিল। অবশেষে অনন্যা বলল, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছিল। তার গলা ভেঙে আসছিল। আমি বুঝতে পারিনি আমি কি হারাচ্ছি। বিকাশ তার দিকে তাকালো। ভুল ছিল না, সে শান্ত স্বরে বলল, ওটা আপনার সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি তোমাকে একটা মেসেজে ছেড়ে দিলাম। অনন্যা কেঁদে ফেলল। আমি মানুষের মতো কথা পর্যন্ত বলিনি। বিকাশ নজর গঙ্গার ওপর টিকিয়ে রাখল। সেই মেসেজটা আমাকে ভেঙেছিল ঠিকই, সে বলল, কিন্তু ওই মেসেজটাই আমাকে জোড়াও দিয়েছিল। ওটা যদি না থাকতো তবে হয়তো আজ আমি নিজেকে কোনো পদ দিয়েই মেপে চলতাম। অনন্যা ফুপিয়ে উঠে বলল, তুমি কত বড় হয়ে গেলে, আর আমি? বিকাশ হালকা হাসির সাথে বলল, মানুষ বড় পদ দিয়ে হয় না অনন্যা, বড় কাজ দিয়ে হয়। এই শব্দগুলো তার হৃদয়ে গেঁথে গেল। অনন্যা ধীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমায় কখনো ক্ষমা করতে পারবে? বিকাশ কিছুক্ষণ ভাবল। ক্ষমা তখনই চাওয়া হয় যখন সামনের জন আহত থাকে, সে বলল, আমি এখন আর আহত নই। সেই একটা বাক্য অনন্যাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সেদিন দুজনে অনেকক্ষণ বসে রইল। পুরনো ক্ষতের কথা হলো না, শুধু বর্তমানের সত্যটা ছিল। যাওয়ার সময় অনন্যা বলল, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তবে। বিকাশ কথা কেটে দিল, সাহায্য মানুষের হয়, পদের নয়, আর আপনি তো সেটাই করছেন। সে চলে গেল। অনন্যা অনেকক্ষণ সেখানেই বসে রইল। প্রথমবার তার মনে হলো তার চেয়ার তাকে ছোট করে দিচ্ছে। ওদিকে বিকাশ মফস্বলে ফেরার পথে অনুভব করল যে আজ সে কোনো লড়াই জেতেনি, কোনো প্রতিশোধ নেয়নি। তবুও তার মন হালকা ছিল, কারণ সে সেই মহিলাকে হারায়নি, সে তার ভেতরের কষ্টকে হারিয়ে দিয়েছে। গঙ্গাঘাটের সেই বিকেলের পর দুজনে যে যার নিজের দুনিয়ায় ফিরে গেল, কিন্তু এখন দুজনের দুনিয়া আর আগের মতো রইল না। অনন্যা দপ্তরে পৌঁছল, চেয়ার সেই একই ছিল, ফাইলগুলোও তাই, আদেশ দেওয়ার ক্ষমতাও এক, কিন্তু ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। প্রতিটি ফাইলে সে এখন মুখ দেখতে শুরু করল, সেই মুখগুলো যাদের জন্য বিকাশ কোনো পদ ছাড়াই লড়ে যাচ্ছিল। বিকাশ নিজের মফস্বলে ফিরলে মানুষ তাকে ঘিরে ধরল। কারোর জমির মামলা সমাধান হয়েছে, কেউ পেনশন পেয়েছে, কারোর বাচ্চার অ্যাডমিশন হয়েছে, সবাই খুশি। বিকাশ হাসছিল, কিন্তু ভেতরে কোথাও সে জানত যে এখন তার পথ আরও বড় হতে চলেছে। কয়েক সপ্তাহের মধ্যে অনন্যা এক নতুন আদেশ জারি করল। জেলায় জনসহযোগ কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ কোনো দালালি বা টাকা ছাড়াই সাহায্য পাবে। অফিসারদের কড়া নির্দেশ দেওয়া হলো যে কোনো গরিবের ফাইল যেন অকারণে আটকে না রাখা হয়। অনেক অফিসার অবাক হল, ম্যাডাম, এটা সব হঠাৎ? অনন্যা শুধু এইটুকুই বলল, কারণ সিস্টেমের কাজ মানুষকে পিষে ফেলা নয়, সাহারা দেওয়া। সেই যোজনার অধীনে বিকাশের কেন্দ্র সরকারি স্বীকৃতি পেয়ে গেল। যখন সে খবরটা পেল, সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে বুঝতে পারল যে এই সাহায্য পদের নয়, সেই অনুভূতির ছিল যা গঙ্গা ঘাটে জন্মেছিল। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন মিডিয়ায় খবর চলল, ডিএমের প্রাক্তন স্বামীর সেবাকেন্দ্র। কি সত্য? ক্যামেরা, মাইক, প্রশ্ন, আপনি কি এখন ডিএমের সাথে ব্যক্তিগত সম্পর্কের ফায়দা তুলছেন? এসব কি লোক দেখানো? বিকাশ প্রথমবার ক্যামেরার সামনে এলো। সে কোনো সাফাই দিল না, শুধু এইটুকু বলল, যদি কারোর সাহায্য করা অপরাধ হয় তবে আমি এই অপরাধ রোজ করব। আর যদি কোনো অফিসার নিয়মের অধীনে থেকে আমার সাথ দেয় তবে সেটা তার কর্তব্য, অন্য কিছু নয়। সেই ক্লিপটা লোকেদের মুখ বন্ধ করে দিল। অনন্যা সেই ইন্টারভিউ দেখল, তার চোখ ভরে এলো। সে বুঝতে পারল বিকাশের কারোর নামের প্রয়োজন নেই, সে তার কাজের মাধ্যমেই নিজের পরিচয় বানিয়ে ফেলেছে। কয়েক মাস পর সরকারের পক্ষ থেকে এক রাজ্য স্তরের সম্মান অনুষ্ঠান রাখা হলো। সমাজসেবার ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য বিকাশকে সম্মানিত করার কথা ছিল। মঞ্চে অনেক বড় বড় নাম ছিল, অনন্যাকেও ডিএম হিসেবেই ডাকা হয়েছিল। যখন বিকাশের নাম ঘোষণা করা হলো, পুরো হল হাততালিতে ফেটে পড়ল।
সেই একই মানুষ যাকে একসময় ডিএমের যোগ্য মনে করা হয়নি আজ সেই ডিএমের সামনেই সম্মান নিতে যাচ্ছিল। বিকাশ মঞ্চে পৌঁছল। অনন্যা সামনে দাঁড়িয়েছিল। কিছু মুহূর্তের জন্য দুজনের নজর মিলল। না কোনো তিক্ততা, না কোনো অনুশোচনা, শুধু এক গভীর উপলব্ধি। সম্মান দেওয়ার সময় অনন্যা মৃদুস্বরে বলল, আমার তোমার উপর গর্ব হচ্ছে। বিকাশ হেসে জবাব দিল, আর আমার এই বিষয়ে যে আপনি আজও মানবতার পাশে দাঁড়িয়ে আছেন। মাইক তার হাতে এলো। পুরো হল শান্ত ছিল। বিকাশ বলল, আমি কোনো মহান মানুষ নই। আমি শুধু এক সাধারণ মানুষ যাকে তার স্ত্রী একদিন মেসেজ করে ছেড়ে দিয়েছিল। সেই দিন আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু যদি সেই ভেঙে যাওয়া থেকে আমি কাউকে জোড়ার কাজ করতে পারি তবে হয়তো সেটাই আমার জয়। হলের অনেকের চোখ ভিজে গেল। অনুষ্ঠানের পর অনন্যা তার সাথে একান্তে কথা বলতে চাইল। বিকাশ, যদি আজও দেরি না হয়ে থাকে তবে কি আমরা... তার কথা অসম্পূর্ণ থেকে গেল। বিকাশ খুব শান্তভাবে বলল, কিছু সম্পর্ক একসাথে চলার জন্য নয়, রাস্তা দেখানোর জন্য হয়। তুমি আমাকে আমার রাস্তা দেখিয়ে দিয়েছ। এখন যদি আমরা সেটা বদলাই তবে হয়তো সেটা ঠিক হবে না। অনন্যা মাথা নিচু করে নিল। এবার কোনো চোখের জল ছিল না, শুধু একটা মেনে নেওয়া ছিল। সময় বয়ে গেল। বিকাশের সেবাকেন্দ্র ট্রাস্টে পরিণত হল। শত শত মানুষ তার সাথে যুক্ত হল। অনন্যা নিজের পদে থেকে নীতির মাধ্যমে সিস্টেমকে মানবিক করার চেষ্টা করতে থাকল। দুজনের পথ আলাদা ছিল, কিন্তু উদ্দেশ্য এক। এক বিকেলে বিকাশ আবার গঙ্গাঘাটে বসেছিল। সূর্য ডুবছিল। সেই গঙ্গা, সেই বাতাস, তার মুখে প্রশান্তি ছিল। তার মনে হল যেন জীবন তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু বদলে তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। কাহিনী এখানেই শেষ হয় না, এখানেই শুরু হয়। কারণ এই কাহিনী শুধু বিকাশ আর অনন্যার নয়, এই কাহিনী সেই প্রতিটি মানুষের যাকে কেউ কখনো পদ, টাকা বা মর্যাদার নামে ছোট ভেবেছে। এই কাহিনী বলে যে মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয়, তার কাজ দিয়ে হয়। যদি কেউ আপনাকে ছেড়ে এগিয়ে যায় তবে জরুরি নয় যে আপনি ভেঙে পড়বেন। কখনো কখনো সেই ছেড়ে যাওয়াটাই আপনাকে আপনার আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। প্রতিশোধ নেওয়া সবচেয়ে বড় জবাব নয়, কখনো কখনো চুপচাপ একজন ভালো মানুষ হয়ে ওঠাই সবচেয়ে বড় জবাব হয়। এবার প্রশ্ন আপনার কাছে, যদি কেউ নিজের পদের অহংকারে আপনাকে ছেড়ে দেয় তবে আপনি কি করবেন? ভেঙে পড়বেন, প্রতিশোধ নেবেন, নাকি নিজেকে এতটাই মজবুত করবেন যে আপনার নিস্তব্ধ সাফল্যই জবাব হয়ে ওঠে? আর ভাবুন, আজ যদি আপনার কাছে কারোর সাহায্য করার সুযোগ থাকে কোনো স্বার্থ ছাড়া, তবে কি আপনি করবেন? যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে একে আপনার সেই বন্ধুর কাছে অবশ্যই পৌঁছে দিন যে আজ নিজেকে দুর্বল ভাবছে।